হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। চলো আজকে স্টার্ট করি আমাদের গ্রুপ সির একদম লাস্ট টপিক, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন সমূহ, যেটা থেকে আমাদের বিভিন্ন সংগঠন বলতে একদমই ইউনাইটেড নেশনস এর ফরমেশনের আগে থেকে, অর্থাৎ লিগ অফ নেশন এবং তার পরবর্তীকালে লিগ অফ নেশনের পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়ার 2 অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আবার ইউনাইটেড নেশনস এর অর্গানাইজেশনের ফরমেশন, তার অন্তর্ভুক্ত বিভিন্ন যে বডিগুলো রয়েছে, অর্থাৎ ইউএন জেনারেল অ্যাসেম্বলি, ইউএন সিকিউরিটি কাউন্সিল এবং ইকোসক, এইগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা আজকে কিন্তু ক্লাসে জানবো। তো চলো স্টার্ট করি। আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ এবং পরবর্তীকালে জাতিপুঞ্জ, এগুলোর বিষয়ে আমরা ফোকাস করব। তা জাতিপুঞ্জ হবে, মনে রাখবে লিগ অফ নেশন এটা হচ্ছে জাতিসংঘ, কনফিউজ হয় স্টুডেন্টরা, এটা জাতিসংঘ। আর যখন বলবে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সেটা হচ্ছে জাতিপুঞ্জ। ক্লিয়ার? তাহলে হতে পারে আবার কোথাও নোটসে দেখলে এটা মাথায় রেখে সেটা পড়বে। তাহলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এর যদি অরিজিন দেখি, তাহলে জাতিসংঘের উৎপত্তি হয়েছে কিভাবে। প্রথমত আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তীকালে, যেখানে আমরা দেখব যে বিশ্বে এতটাই ধ্বংসলীলা চলে যে রাষ্ট্রগুলো যুদ্ধ এবং যুদ্ধ সংক্রান্ত যে সমস্যা, এখান থেকে পরিত্রাণ পেতে চায় এবং সেই পরিত্রাণ পাওয়ার পথে তারা একটা অর্গানাইজেশন তৈরি করতে চায় যেখানে সবাই ইউনাইটেডলি থাকবে, এবং সেই ইউনাইটেডলি থাকার যে ফোরাম, সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। আন্তর্জাতিক ক্ষেত্রে এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আমাদের গোটা বিশ্বের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক। লিগ অফ নেশনের যে খামতিগুলো ছিল, সেই লিগ অফ নেশনের খামতিগুলোকে ওভারল্যাপ করেই ইউনাইটেড নেশন অর্গানাইজেশনকে তৈরি করা হয়েছে। এবং সব থেকে বড় কথা, লিগ অফ নেশন যখন ফর্মেশন হয়েছিল তখন কিন্তু উড্রো উইলসন ট্রাই করেও লিগ অফ নেশনে আমেরিকার সদস্যপদ লাভ করাতে পারেনি, কারণ তোমরা জানো যে ইউএসএ তে সেখানে সেপারেশন অফ জুডিশিয়াল, সেপারেশন অফ লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ সেপারেশন থাকে। মন্তেস্কিউ কনসেপ্টের উপর বেস করে সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ চরম ভাবে ফলো করা হয়েছে, এবং তার রেসপেক্টে সেখানে কিন্তু আইন বিভাগ সেই রকম সিদ্ধান্ত নেয় না যেমনটি কিনা সেখানকার রাষ্ট্রপতি অর্থাৎ শাসন বিভাগ সিদ্ধান্ত নেবে। ভারতবর্ষের ক্ষেত্রে কি হয়, আজকে প্রশাসনিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেয় তার রেসপেক্টে কিন্তু আইনি প্রক্রিয়া চলে এবং আইনের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়িত করা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যা সিদ্ধান্ত নেবে তাই কিন্তু আইনি প্রক্রিয়ায় কার্যকরী হবে, কিন্তু ইউএসএ তে তা হয় না। ইউএসএ তে রাষ্ট্রপ্রধান অর্থাৎ সেখানকার রাষ্ট্রপতি যা সিদ্ধান্ত নেন সেটাকে যে আইনসভা মান্যতা দেবে তার কোনো গ্যারান্টি নেই। ইনফ্যাক্ট এরকমও হয় সেখানে রুলিং পার্টি দুটোতে আলাদা আলাদা থাকে, ডেমোক্রেটিক পার্টির রাষ্ট্রপতি আর অন্যদিকে আইনসভাতে দেখা গেল সেখানে সেখানে রিপাবলিকান পার্টি। তো ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি দুটো আলাদা আলাদা পার্টি হওয়ায় রিপাবলিকান পার্টির বক্তব্যের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির কোনো মিল থাকে না। তো এই রেসপেক্টে আমরা দেখবো লিগ অফ নেশনে ইউএস এর মেম্বারশিপ ছিল না, সেই ইউএসএ কিন্তু এবার ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যেটা তৈরি হচ্ছে তাতে কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি, পুরো প্রসেসটাতে অর্থাৎ ইউনাইটেড নেশন ফরমেশনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ইউএসএ এবং ইউকে। এই দুটো কান্ট্রি মেনলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যাতে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ফরমেশন করতে পারে। এক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ কতগুলো গুরুত্বপূর্ণ ডেটস মনে রাখবো। প্রথমত ইউনাইটেড নেশন চার্টার, ইউনাইটেড নেশনের একটি চার্টার সান ফ্রান্সিসকো সম্মেলনে সেখানে ডিক্লেয়ার করা হয়। ডেটটা হচ্ছে এপ্রিল টু জুন 1945-এ। এর আগে সান ফ্রান্সিসকো সম্মেলনের পরবর্তীকালে যে অ্যাক্টিভিটি তা হচ্ছে 1945 সালের অক্টোবর, 24 অক্টোবর জাতিপুঞ্জের ফরমেশন এবং জাতিপুঞ্জের সনদ চার্টার সেটাকে সাইন করা হয়। এবং এই চার্টারে কিন্তু সাইন করার কারণে এই ডেটটাকে কিন্তু ইউএন ডে বা জাতিপুঞ্জের দিবস হিসেবে গ্র্যান্ট করা হয়। এবং এই সময় থেকেই 5টা প্রধান পাওয়ারফুল কান্ট্রি তারা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে শুরু করে। মোট 51টি কান্ট্রি সেই সময় সিগনেচার করেছিল, যার মধ্যে 5টি সব থেকে পাওয়ারফুল কান্ট্রি কারা? ইউএসএসআর, সেই সময় রাশিয়ার নাম ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ছিল, তোমরা জানো। ইউকে, ফ্রান্স এবং এশিয়া থেকে হচ্ছে চায়না, সেই সময় ফরমোজা চায়না বলা হতো, তো সেই চায়না। সো এই 5টি পাওয়ারফুল কান্ট্রি এরা কি করে, এরা একতরফা ভাবে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপ এবং তাদের হাতে বিশেষ কিছু ক্ষমতা রাখার ব্যবস্থা করে, যেটাকে আমরা বলি ভেটো পাওয়ার। এই ভেটো পাওয়ার হচ্ছে এতটাই পাওয়ারফুল
যে 5 জনের মধ্যে কেউ একজন সিদ্ধান্ত গ্রহণে যদি নাকচ করে বা সেই সিদ্ধান্তে তার যদি সম্মতি না থাকে, সেই অসম্মতি সূচক ইন্ডিকেশনে পুরো সিদ্ধান্তটাই বাতিল হয়ে যায়। এই মুহূর্তে আমাদের সিকিউরিটি কাউন্সিলের টোটাল 15টা মেম্বার থাকে, 10টা হচ্ছে অস্থায়ী সদস্য পদ, 5টা স্থায়ী সদস্য পদ। আর এরা হচ্ছে সেই 5টা দেশ। ওই 10টা কান্ট্রি সাপোর্ট করছে কোনো বিষয়ে, আর 5টার মধ্যে 4টে, অর্থাৎ 14টা কান্ট্রি যদি সাপোর্ট করে, তারপরেও মাত্র একটা পার্মানেন্ট মেম্বার কোনো বিষয়ে যদি সাপোর্ট না করে, তাহলে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বানচাল হয়ে যায়। তাহলে কতটা ভেটো পাওয়ার পাওয়ারফুল বুঝতে পারছো। তাহলে এই 5 স্থায়ী সদস্য পদ এবং তাদের বিশেষ ক্ষমতা, ভেটো ক্ষমতা, এটা কিন্তু স্থায়ী একটা ইউনাইটেড নেশনসে বৈষম্য তৈরি করে দিচ্ছে। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখা উচিত, পারপাস অফ ইউএন, অর্থাৎ ইউএন এর প্রধান কি উদ্দেশ্য, প্রধান কি তার লক্ষ্য ছিল। নাম্বার 1, টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা, এটা 1 নম্বর দায়িত্ব। দ্বিতীয়ত, টু ডেভেলপ ফ্রেন্ডলি রিলেশন অ্যামং দ্য নেশনস, বিভিন্ন জাতি রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি রাখা। টু অ্যাচিভ ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন সলভিং গ্লোবাল প্রবলেমস, যত আন্তর্জাতিক সমস্যাগুলো রয়েছে, সেটা টেরোরিজম হতে পারে, ক্লাইমেট চেঞ্জ হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, তো এই বিষয়গুলোকে আন্তর্জাতিকভাবে সবারই মধ্যে একটা কোঅপারেশন করে, সবারই মধ্যে একটা সমন্বয় করে সেগুলোর বিরুদ্ধে লড়াই করা। টু প্রমোট রেসপেক্ট ফর হিউম্যান রাইটস, মানবাধিকারের প্রতি সম্মান দেখানো, এবং ফান্ডামেন্টাল ফ্রিডমস, প্রত্যেকটা জাতি রাষ্ট্রের যে নিজস্ব স্বাধীনতা রয়েছে, নিজস্ব যে আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, তাকে সম্মান দেখানো, তাকে মান্যতা দেওয়া। সো এই হচ্ছে 5টি প্রধান আমরা বলবো উদ্দেশ্য ইউনাইটেড নেশনসের। এই উদ্দেশ্যগুলোর সঙ্গে আমাদের ভারতের সঙ্গে চায়নার একটা সময় পঞ্চশীল নীতি হয়েছিল, সেই পঞ্চশীল নীতির সঙ্গে কিন্তু যথেষ্ট মিল আছে। এছাড়া আমরা আমাদের সংবিধানের আর্টিকেল 51 এর মধ্যেও দেখতে পাবো এই প্রিন্সিপালস গুলোর মধ্যে অনেকগুলো প্রিন্সিপালস রয়েছে। তাহলে প্রথমেই আমরা ফোকাস করব ইউনাইটেড নেশনসের ঠিক আগের যে অর্গানাইজেশন ছিল, একই রকম অ্যাক্টিভিটি, একই রকম উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছিল, দ্যাট ইজ লিগ অফ নেশন, জাতিসংঘ। এই লিগ অফ নেশন 1920 সালে ফর্ম করা হয় আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। 1914 থেকে 1918 অব্দি চলেছিল প্রথম বিশ্বযুদ্ধ, এবং তারপরে আমরা দেখব 1920-তে ফর্মেশন হয় লিগ অফ নেশন। ট্রিটি অফ ভার্সাইল, অর্থাৎ ভার্সাইলের যে সন্ধি, এই ভার্সাইলের সন্ধি রেসপেক্টে এই লিগ অফ নেশন বডিটাকে ফর্মেশন করা হয়। এই বডিটা যতটা আশা নিয়ে তৈরি করা হয়েছিল, অর্থাৎ রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ আর হবে না কখনো, এই ভাবনা নিয়ে যখন তৈরি হলো, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফার্স্ট সেপ্টেম্বর 1939-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা শুরু হয়ে গেল, সবাই বুঝতে পারলো যে লিগ অফ নেশনের আর সেই ক্ষমতা তার নেই, সে যুদ্ধকে আটকাতে পারবে। তাই লিগ অফ নেশনের বলতে পারো যে একদম স্থায়ী যে কফিনে পেরেক, সেটা কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে সূচিত হয়ে গেল। আর তার জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউনাইটেড নেশন ফর্মেশন করা হলো। ইউনাইটেড নেশনস হচ্ছে অনেক বেশি সাকসেস, এবং লিগ অফ নেশনের কি কি খামতি ছিল সেগুলোকে রাষ্ট্রনেতারা তো দেখেছিল। ইউনাইটেড নেশনসের চেষ্টা করা হলো যে সেই খামতিগুলো যাতে আর না থাকে। ইউনাইটেড নেশনসের প্রধান যে উইংস গুলো কি কি রয়েছে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা, ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়, সেক্রেটারিয়েট অর্থাৎ ইউনাইটেড নেশনসের সচিবালয়, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থাৎ ইকোসক ইউনাইটেড নেশনসের, এবং ট্রাস্টিশিপ কাউন্সিল, যেটা এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এটা কিন্তু আর এখন কাউন্টিং এ ধরবে না। যদি এক্সামে কোশ্চেন দেয় যে কতগুলো প্রধান উইংস আছে, বলবো 5 উইংস, ঠিক হাতের 5টা আঙুল, ওটা দিয়ে মনে রাখবে যে একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, একটা হচ্ছে সেক্রেটারিয়েট, আর একটা হচ্ছে ইকোসক। তো এই হচ্ছে 5টা প্রধান অঙ্গ। আর ট্রাস্টিশিপ কাউন্সিল, এটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, এটার কোনো রকম অ্যাক্টিভিটি নেই, ইটস টোটালি ইনঅ্যাক্টিভ অর্গানাইজেশন। এটা দিয়েও কোশ্চেন দিতে পারে যে ইউনাইটেড নেশনসের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি, তো নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে ট্রাস্টিশিপ বা অচি পরিষদ বাংলায়। চলে আসবো প্রথমত জেনারেল অ্যাসেম্বলিতে ফোকাস করবো আমরা। মনে রাখবো ইউনাইটেড নেশনসের টোটাল মেম্বার এই মুহূর্তে 193, আর যারাই ইউনাইটেড নেশনের মেম্বার বাই ডিফল্ট তারা জেনারেল অ্যাসেম্বলিরও মেম্বার। তাহলে অল দ্য কান্ট্রিজ, 193টা কান্ট্রি ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির সদস্যপদ লাভ করে।
প্রত্যেকটা কান্ট্রি থেকে ম্যাক্সিমাম 5 জন করে ডেলিগেট সেন্ড করতে পারে, 5 জন করে রিপ্রেজেন্টেটিভ সেন্ড করতে পারে। কিন্তু যখন কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তে রাষ্ট্রপিছু একটা করেই ভোট যাবে, ভোট 5টা নয়। 5 জন যেতে পারে, প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু ভোট একটাই দিতে পারবে, অর্থাৎ কাউন্টিং হবে ভোট একটাই। এর মেনলি কাজ হচ্ছে বিভিন্ন উইংস গুলোর মধ্যে সমন্বয় রক্ষা করা, পলিসি মেকিং করা বিভিন্ন বিষয়ে, এবং প্রতিনিধিত্ব করা ইউনাইটেড নেশনস এর এই অর্গানাইজেশন যেখানে প্রত্যেকটা কান্ট্রি সেখানে রিপ্রেজেন্টেটিভ সেন্ড করতে পারছে। প্রত্যেকটা দেশের একটি করেই ভোটাধিকার রয়েছে, যদিও সেন্ড করতে পারে ম্যাক্সিমাম 5 জনকে। এখানে ইউনাইটেড নেশনস এর বাজেট অ্যাপ্রুভ করা হয়, নন পার্মানেন্ট মেম্বারদেরকে এখানে ইলেক্টেড করা হয়, সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হবে কি হবে না, যারা অস্থায়ী সদস্য হয় 10 জন, এবং জাজেস, আমাদের যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে তাদের জাজেসদেরকে অ্যাপয়েন্ট করা, এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রেকমেন্ডেশন করে দেওয়া, বিভিন্ন শান্তিপূর্ণ সমাধান করার জন্য বিভিন্ন রকম সুপারিশ করা। আজকে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আবার ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তো এইসব যে যুদ্ধগুলো এগুলো বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করার অন্যতম অর্গানাইজেশনই হচ্ছে এই জেনারেল অ্যাসেম্বলি। সিকিউরিটি কাউন্সিল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল উইংস অফ দি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এখানে 15 জন মেম্বার থাকে, এর মধ্যে 5 জন পার্মানেন্ট মেম্বার, স্থায়ী মেম্বার, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না, প্রত্যেকের কাছে ভেটো পাওয়ার রয়েছে ইন্ডিভিজুয়ালি। আর 10টা থাকে নন পার্মানেন্ট মেম্বার, যারা 2 বছরের জন্য ইলেক্টেড হয়। ভারতবর্ষ বহুবার এখানকার স্থায়ী মেম্বারশিপ, অস্থায়ী মেম্বারশিপ পেয়েছে। বহুদিন ধরে ভারতবর্ষ স্থায়ী মেম্বারশিপ পাওয়ার জন্য ট্রাই করছে, বাট এখনো অবধি ভারতবর্ষ সেই পদ লাভ করতে পারেনি। এখানে অন্যতম এগেনস্টে কাজ করছে হচ্ছে চায়না। চায়না ভারতবর্ষ যখনকার স্থায়ী মেম্বারশিপ হোক, এটা কখনোই চায়না। অ্যান্ড প্রাইমারিলি রেসপন্সিবিলিটি হচ্ছে মেনটেনেন্স অল কাইন্ড অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। তো আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করার অন্যতম দায়িত্বই রয়েছে এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের হাতে। ক্যান ইম্পোজ স্যাংশনস, অথরাইজ ইউজ অফ ফোর্স অ্যান্ড সেন্ড পিস কিপিং মিশনস। তো এই সিকিউরিটি কাউন্সিল কি করতে পারে, বিভিন্ন শান্তিপূর্ণ জন্য যে গ্রুপ সেটাকে সেন্ড করতে পারে, শান্তিপূর্ণ কোন রকম মিশন সেটাকে এস্টাবলিশ করতে পারে। কোথাও যদি কোনো রকম রেস্ট্রিকশন আনতে হয় কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, সেটার সিদ্ধান্ত এখানেই হবে। এবং ফোর্স কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে গেলে সেটাও কিন্তু মান্যতা নিতে হয় এই সিকিউরিটি কাউন্সিল থেকে। চলে আসবো নেক্সট, সেক্রেটারিয়েট অ্যান্ড সেক্রেটারি জেনারেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যার কাজ হচ্ছে পুরো এই ইউনাইটেড নেশনের অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিয়ন্ত্রণ করা। এই সেক্রেটারি জেনারেল যিনি থাকেন তিনি বেসিক্যালি দেখা যায় যে কোনো একটা ওই 193টা দেশের মধ্যে যেগুলো একটু পিছিয়ে পড়া দেশ, সেই দেশগুলো থেকে সেখানে সাধারণত আমরা দেখবো যে এখানকার সেক্রেটারি পোস্ট দেওয়া হয়। The Secretariat is the administrative organ of the United Nations, implements decision UN organs like staffed international civil servants from across the world, Secretary General. So এটাকে আমরা বলবো যে গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড় অর্গানাইজেশন যেখানে কিনা ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্টরা থাকে, যারা এই সেক্রেটারি জেনারেলকে তার কাজে হেল্প করে। জেনারেল অ্যাসেম্বলি এই সিকিউরিটি কাউন্সিলের এবং সম্মিলিত উদ্যোগে কিন্তু এখানকার সেক্রেটারি জেনারেলকে অ্যাপয়েন্ট করা হয়। 5 বছরের কার্যকাল নিয়ে অ্যাপয়েন্টেড হন। প্রথম এখানে কিন্তু মহিলা যে সেক্রেটারি আমরা দেখবো যে হয়েছে, এবং বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অ্যান্টনিও গুতেরাস। তাকে আমরা মেন স্পোকপারসন বা স্পোকম্যান বলবো, যিনি বেসিক্যালি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা হলে তার নিরসন করার জন্য আইডিয়া দেবেন। কোথাও কোনো রকম ইউনাইটেড নেশনস এর কান্ট্রিগুলোকে কোনো মেসেজ দিতে হলে সেই মেসেজ এই সিকিউরিটি জেনারেলের থ্রু দিয়ে দেওয়া হবে। এবং ইউনাইটেড নেশনের প্রত্যেকটি প্রশাসনিক কাজে ফাইনালি তার যে বক্তব্য, তার যে অথরিটি, সেটাকে কিন্তু এস্টাবলিশ করা হয়। এক্ষেত্রে আমরা অ্যান্টনিও গুতেরাসের যে কান্ট্রি সেটা হচ্ছে পর্তুগাল। তিনি পর্তুগাল থেকে বিলং করেন। আমি একটু বলছিলাম যে বেসিক্যালি একটু ডেভেলপিং কান্ট্রি যেগুলো, সেখান থেকেই তাকে নিয়োগ করা হয়। ইনি হচ্ছেন অ্যান্টনিও গুতেরাস, পর্তুগালের ব্যক্তি। ইনি দ্বিতীয় টার্মের জন্য তিনি ইলেক্টেড হয়েছেন। প্রধান যে অর্গানাইজেশনগুলো রয়েছে তার সংস্থার বা হেডকোয়ার্টার কোথায় আছে তাই যে কোশ্চেন থাকে। সো আমি এখানে কয়েকটিকে ইন্ডিকেট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। যেমন হচ্ছে ইউনাইটেড নেশনস এর যে সদর দপ্তর সেটা নিউ ইয়র্কে রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম ইউনাইটেড নেশনস এর যতগুলো বডি রয়েছে, ইউএন লাগানো যে বডিগুলো রয়েছে মনে রাখবে, সেগুলো সব রয়েছে কোথায়, নিউ ইয়র্ক।
একটাই বিল্ডিং, তার মধ্যেই ভাগ ভাগ করে এরিয়া করা আছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যে কিনা আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়গুলোকে দেখে আন্তর্জাতিক ক্ষেত্রে, ওয়াশিংটন ডিসিতে রয়েছে সেটা, এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটোই কিন্তু ওয়াশিংটন ডিসিতে আছে, দুটোই ইন্টারন্যাশনাল সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ উইংস। এছাড়াও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এগুলো রয়েছে জেনেভাতে, এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস, রেড ক্রস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এনজিও, তো সেটাও কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচারালয়দের জিজ্ঞেস করে, মনে রাখবে আন্তর্জাতিক বিচারালয় রয়েছে নেদারল্যান্ডের দা হেগ শহরে, দা হেগ শহরে আছে, এটা দিয়েও কোশ্চেন দেয়। কবে কোন উইংসটাকে এস্টাবলিশ করা হয়েছে, কার মেম্বার কত, এই দিয়েও কোশ্চেন দেয়, ফলে ওটা তোমরা নিজেরা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করে নেবে, যে সদস্য সংখ্যা আর ফরমেশন কবে হয়েছে, ইয়ার, এগুলো এখানে লিস্টের মধ্যে অ্যাড করে নিও। একটা প্রশ্ন দেওয়া আছে, ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ WHO লোকেটেড? সো আমরা একটু আগে দেখলাম জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে হুইয়ের হেডকোয়ার্টার রয়েছে। আরেকটি প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এস্টাবলিশ? কত সালে এস্টাবলিশ হয়েছে? সো 1945-এ 24 অক্টোবর, রাইট আনসার। সো এই হচ্ছে আমাদের টোটাল আজকের ইউনাইটেড নেশনস এবং তার যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে তার সম্পর্কে, যেগুলো মনে রাখতেই হবে। প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতিসংঘ গঠিত হওয়ার ভবিষ্যতে যুদ্ধ রোধের জন্য গঠিত করা হয় বা গঠন করা হয়। এটি ছিল লিগ অফ নেশনের উত্তরসূরি, যা প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল। জাতিসংঘের প্রধান জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা, মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা, এগুলোই হচ্ছে প্রধান লক্ষ্য। নিরাপত্তা পরিষদে বা সাধারণ সভায় জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে, নিরাপত্তা পরিষদ নয়, এটা সাধারণ সভা হবে। জাতিসংঘের সকল সদস্য 193টা মেম্বারই এখানকার মেম্বারশিপ পায়। এটি একটি পরামর্শমূলক এবং নীতি নির্ধারক সংস্থা। সাধারণ পরিষদ বা সাধারণ সভা আবার বাজেট অনুমোদন করে, সদস্য নির্বাচন করে এবং বৈশ্বিক ইস্যুতে বিতর্কগুলোকে রেজ করে, কোনো কিছু বিষয়ে পরামর্শও দেয়। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সর্বাধিক জাতিপুঞ্জের হবে। জাতিপুঞ্জের সর্বাধিক ক্ষমতাশালী অঙ্গ, এদের পার্মানেন্ট মেম্বার থাকে 5টি আর 10টি হচ্ছে অস্থায়ী মেম্বার। 5টি যে স্থায়ী মেম্বার তাদের হাতে বিশেষ ক্ষমতা থাকে, যাকে আমরা বলি ভিটো পাওয়ার। সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক দায়িত্ব সামলায় এবং বিভিন্ন অঙ্গের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করে, এবং মহাসচিব জাতিসংঘের মুখপাত্র এবং শান্তি উদ্যোগের প্রধান। তিনি সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করেন। সো এই হচ্ছে আমাদের টোটাল আজকের গ্রুপ সি এর যে লাস্ট টপিকটা ছিল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন সমূহ, সেটা আমরা কমপ্লিট করলাম। অবশ্যই উড়ান পাঠশালা অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা এখানে যে ক্লাসেস গুলো রয়েছে যে সেগুলোর প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে রিলেটেড PDF নোটস প্লাস এক্সট্রা নোটস, ক্লাসের নোটস তো রয়েছে, তার সঙ্গে এক্সট্রা নোটস প্লাস তোমরা মক টেস্ট দিতে পারবে। সেখানে তোমরা প্র্যাকটিস সেট রেগুলার ওয়াইজ 7 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে অগস্টের, বা হয়ে গেছে, তো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা দিতে হবে না, ফ্রি অফ কস্ট, জাস্ট অ্যাপটাকে ডাউনলোড করে সেটা তুমি কালেক্ট করে নিতে পারবে। রেগুলার ফলো করো, অন্যান্য বন্ধুদেরকেও অন্যান্য যারা সাবজেক্ট রয়েছে সেগুলোকেও ফলো করতে পারো। সো থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন টপিকের সঙ্গে।